গিন্নি, ঘর থেকে মশলাগুলো নিয়ে এসো তো, সেগুলো গুঁড়ো করতে হবে। আজ যে এক বাড়িতে রান্নার জন্য যেতে হবে। তুমি রান্না করবে ঠিক আছে, কিন্তু তোমায় কেন এই মশলাগুলো দিতে হবে বলো তো? আরে গিন্নি, রান্নার স্বাদ বাড়িয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তুমি দাঁড়াও, আমি ঘর থেকে মশলাগুলো নিয়ে আসি। এরপর গোপালের বউ গোপালকে মশলা এনে দেয়, আর গোপাল সেগুলো নিয়ে দোকানে যেতে থাকে। আর পথে দেখা হয় লালুর সাথে। আরে ও গোপাল দাদা, এই সকালবেলা কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই তো, এই মশলাগুলো গুঁড়ো করতেই যাচ্ছি। আজকেও এক বাড়িতে রান্নার কাজ করতে যেতে হবে। বেশ ভালো তো, তুমি দেখছি এই কাজ করে দিন দিন মোটা হয়ে যাচ্ছ। হা হা হা, কি যে বলিস! তুই বরং থাক, আমি চলে যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। এই বলে গোপাল দোকানে গিয়ে মশলাগুলো গুঁড়ো করে নেয়। এরপর রান্না করার জন্য সে বাড়িতে চলে যায় আর রান্না করতে লাগে। এভাবে গোপালের দিন যেত। একদিন গোপাল কাজ আমি এক নতুন রাঁধুনি এসে পড়েছে, তার রান্না করা খাবার সবাই পছন্দ করছে। আমাকে আর কারো প্রয়োজন নেই, কেউ আর আমাকে ডাকবে না। সে কি কথা, এ যে আমাদের কপালে কালো মেঘের ছায়া দেখতে পাচ্ছি। হ্যাঁ গো, আমাদের কি হবে? জানি না গিন্নি, দেখি ভগবান আমাদের কপালে কি রেখেছেন। এভাবেই তাদের দুঃখে দিন যেতে লাগলো। অন্যদিকে গ্রামে আসা নতুন রাঁধুনি বলতে লাগলো, গোপালের দিন যে শেষ, আর আমার দিন যে শুরু। গোপালের এমন অবস্থা দেখে বেশ আনন্দ লাগছে। আমি হলাম এই গ্রামের সেরা রাঁধুনি। এসব বলে মণ্ডল হাসতে লাগলো। আর এভাবেই মণ্ডল সেই গ্রামে রাজত্ব করতে লাগলো। কিন্তু একদিন গ্রামের মোড়লের বাড়িতে এক আয়োজনের কথা জানা গেল। মোড়লের একটি মাত্র মেয়ে ছিল। মোড়লের মেয়ের বিয়েতে মোড়ল গ্রামের সবাইকে নিমন্ত্রণ করলো, কিন্তু রান্না করার জন্য সে মণ্ডলকে নয় গোপালকে নিমন্ত্রণ করলো। এই যে খুবই খুশির কথা মোড়ল মশাই, আপনার মেয়ের বিয়ের রান্না করার জন্য আমাকে ডেকেছেন। আমি অনেক আনন্দিত। শুধু আনন্দিত হলে তো হবে না, আমার মেয়ের বিয়ে বলে কথা, সব রান্না যে ভালোভাবে করতে হবে, যেন সবাই খেয়ে রান্নার প্রশংসা করে, কোনো অসুবিধা যেন না হয়। আপনি কোনো চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি রান্না ভালোভাবেই করব। এই বলে গোপাল বাড়িতে চলে এলো আর রান্নার জন্য সব জিনিসপত্র তৈরি করতে লাগলো। সে কি গো, আজ হঠাৎ এগুলো বের করলে যে? কোথায় যাবে? পরশুদিন মোড়ল মশাইয়ের মেয়ের বিয়ে, আর আমাকে সেই বিয়েতে রান্না করতে হবে, এজন্য সবকিছু তৈরি করে নিচ্ছি। এটা তো খুবই ভালো কথা। তুমি ভালো করে খাবারগুলো রান্না করো, যেন সবাই তোমার খাবারের প্রশংসা করে, আর সবখানে রান্নার দায়িত্ব যেন তোমার হয়। হ্যাঁ গিন্নি, তাই করার চেষ্টা করব। পরশুদিন সকালবেলা গোপাল সব মশলা নিয়ে মোড়লের বাড়িতে যেতে লাগলো। যাওয়ার সময় এক কাদা বড় গর্তে পা পিছলে পড়ে গেল। গোপালের হাতে সব মশলাগুলো কাদায় পড়ে গেল। হায় হায় ভগবান, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! সবগুলো মশলা যে কাদায় পড়ে গেল, এখন আমি কি দিয়ে রান্না করব? এই বলে যখন গোপাল কান্না করছিল, তখনই সেখানে এক পরী চলে আসে। কি হয়েছে রে বাছা, তুই এভাবে কান্না করছিস কেন? বল আমায়।
তুই এবার কি রান্না করবি? সেটাই তো ভাবছি পরি, তুমি আমায় একটু সাহায্য করো। এরপর সে পরী তার জাদু শক্তি দ্বারা গোপালকে এক মশলার ঝুড়ি দিয়ে দিল। এই মশলাগুলো নিয়ে যা, এটা দিয়েই তুই রান্না করবি। এরপর গোপাল মোড়লের বাড়িতে চলে গেল আর হাত মুখ ধুয়ে নিল। তারপর রান্না করতে লাগলো। দুপুরবেলা সবাই মোড়লের বাড়িতে নিমন্ত্রণ খেতে এলো। সবাইকে খাবার দেয়া হলো। আহা, এই যে খাবার নয়, এই যে অমৃত। এত সুস্বাদু খাবার যে আমি কখনো খাইনি। সবাই গোপালের খাবারের খুব প্রশংসা করতে লাগলো। এটা দেখে মোড়লও ভারী খুশি হয়ে গেল। আর মোড়ল সবার সামনে ঘোষণা করলো, আজ থেকে আমাদের গ্রামের সকল আয়োজনে গোপাল রান্না করার দায়িত্ব নেবে। এ কথা শুনে তো গোপাল খুশিতে আত্মহারা। এভাবেই সেই দিনটা কেটে গেল আর গোপাল বাড়িতে চলে এলো। হ্যাঁ গো, তুমি না বললে সবগুলো মশলা কাদায় পড়ে গিয়েছিল? তাহলে রান্না এত ভালো হলো কি করে? সবই জাদুর মশলার জন্যই হয়েছে গিন্নি। জাদুর মশলায়? এ তুমি কোথায় পেলে? এ মশলা যে আমায় এক পরি দিয়েছিল। এরপর গোপাল সব ঘটনা তার বউকে জানিয়ে দিল। এভাবে তাদের দিন খুব ভালোভাবেই যাচ্ছিল। অন্যদিকে মণ্ডল এই জাদুর মশলার কথা জানতে পারলো। আমাকে যে করেই হোক ওই মশলাগুলো চুরি করতে হবে, তাহলে আমিও সুস্বাদু খাবার রান্না করতে পারবো। হা হা হা। আর একদিন রাতের বেলা মণ্ডল গোপালের বাড়িতে গিয়ে মশলাগুলো চুরি করতে লাগলো। তখনই গোপাল ও তার বউ টের পেল। চোর চোর, এই ধর, চোর চোর। তারা মণ্ডলকে ধরে ফেললো। আর পরদিন সকালে মোড়লের বাড়িতে নিয়ে এলো আর মোড়ল তাকে উপযুক্ত শাস্তি দিল। এরপর গোপাল সবজি নিয়ে যান, সবজি। ও দাদা, আসুন আসুন। এমন ভাবে ডাকছেন মনে হচ্ছে ফ্রিতে সবজি দিয়ে দেবেন। দেখি দেখি কি কি সবজি আছে আপনার দোকানে। আরে দাদা, সবকিছুই আছে। আর ফ্রিতে দিয়ে দিলে আমাদের সংসার কি করে চলবে দাদা? অভাবের সংসার আমাদের। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। এবার আমায় আলুগুলো দিয়ে দিন তো, আর ওই মিষ্টি কুমড়োটাও। হ্যাঁ হ্যাঁ দাদা, দিচ্ছি, এই নিন। এরপর সেই লোকটি রমেশকে টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। আর রমেশও সারাদিন সবজি বিক্রি করে বাড়িতে চলে এলো। হ্যাঁ গো, আজ কত টাকা পেলে সবজি বিক্রি করে? সবগুলো টাকা আমাকে দিয়ে দাও তো। বেশি টাকা পাইনি গো, মাত্র 50 টাকা পেয়েছি। সারাদিন শুধু 50 টাকার সবজি বিক্রি করেছো? এভাবে কাজ করলে সংসার চলবে নাকি? ভেবেছিলাম স্বামীর বাড়িতে এসে পায়ের ওপর পা তুলে ঘুমাবো, এখন তো দেখছি ঘুমোই আসে না। এখন আর আমার সাথে ঝগড়া করো না তো, সারাদিন না খেয়েছিলাম, এখন আমায় কিছু খেতে দাও। এরপর রমেশের বউ রমেশের জন্য খাবার নিয়ে আসে আর রমেশ খাবার খেয়ে নেয়। আর রাতে তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা। হ্যাঁ গো, আমি বাজারে গেলাম, আসতে রাত হবে। এরপর রমেশ বাজারের দিকে যেতে লাগলো আর বিমলের সাথে তার দেখা হলো। কি ব্যাপার রমেশ দাদা, তোমার কাজকর্ম কেমন চলছে? সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ দাদা, একদম ঠিকঠাক আছে। শুধু কি দোকান দিয়েই থাকবে? তোমার তো একটা পুকুরও আছে, তুমি চাইলে পুকুরেও তো মাছ ছাড়তে পারো। আরে, এটা তো তুমি খুবই ভালো কথা বলেছো, আমার মাথায় তো এ কথা আসেনি। তোমায় অনেক ধন্যবাদ দাদা, আমার অনেক উপকার করলে। তারপর বিমল সেখান থেকে চলে গেল।
রমেশও বাড়িতে ফিরে গেল, বাজারে আর গেল না। বাড়িতে গিয়ে রমেশ তার বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কি ব্যাপার, তুমি তো একটু আগেই বললে বাজারে যাবে, এখন আবার চলে এলে যে? কি হয়েছে বলো তো? আরে আগে তো শোনো, আমাদের যে পুকুরটা আছে না, আমি ভাবছি সেখানে মাছ চাষ করব। কিসব বলছো তুমি? জানো না এখন মাছের অনেক দাম? মাছ ছাড়তে হলে তো মাছ কিনতে হবে। এত টাকা কোথায় পাবে তুমি? আরে এ নিয়ে তুমি এত চিন্তা করো না তো। আমি ভাবছি মোড়ল মশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার করে নেব। ঠিক আছে, তাহলে আজকেই মোড়ল মশাইয়ের থেকে টাকা নিয়ে এসো। এরপর রমেশ মোড়লের বাড়িতে যায় আর মোড়লকে টাকার কথা খুলে বলে। টাকা দিতে পারি এক শর্তে, আমায় 1 মাসের মধ্যে ফেরত দিয়ে দিতে হবে। ঠিক আছে মোড়ল মশাই, আপনি 1 মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন। এরপর মোড়ল টাকা এনে রমেশকে দিয়ে দেয়। আর রমেশ টাকা নিয়ে বাড়িতে চলে আসে। হ্যাঁ গো, আমি টাকা পেয়ে গেছি। এবার বাজার থেকে কিছু মাছের পোনা নিয়ে আসি। আচ্ছা, যাও তবে। রমেশ বাজার থেকে কিছু চিংড়ি মাছ কিনে আনে আর সেগুলো পুকুরে ছেড়ে দেয়। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। একদিন রমেশের বউ পুকুরে আসে মাছদের খাবার দেওয়ার জন্য। আর মাছের খাবার দেওয়ার পর সেগুলো চিংড়ি মাছ ভেসে উঠলো। আরে এগুলো কি মাছ? সবগুলো দেখতে লাল রঙের। হায় হায়, এসব কি হয়ে গেল? ওগো, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। আরে কি হলো, এভাবে ডাকছো কেন? ওই দেখো, মাছগুলো কেমন হয়ে গেছে। মনে হয় মাছগুলোর কোনো রোগ ধরেছে। কিসব বলছো তুমি? জালটা নিয়ে এসো তো, মাছগুলো উঠিয়ে দেখি। এরপর রমেশের বউ রমেশকে জাল এনে দিল আর রমেশ মাছগুলো উঠিয়ে দেখলো। আরে এই মাছগুলো একদম ঠিকঠাক আছে, তাহলে এরকম লাল হয়েছে কি করে? কিছুই যে বুঝতে পারছি না। আমাদের তোমরা মেরো না, মেরো না আমাদের। ওমা, এই চিংড়িটা তো কথা বলছে, এ কি করে সম্ভব? হ্যাঁ, আমি কথা বলতে পারি। তুমি আমার সন্তানদের মেরো না। এই সবগুলো লাল চিংড়ি যে আমার সন্তান। তুমি শুধু তোমার পুকুরে আমাদের থাকতে দাও। এসব তুমি কি বলছো লাল চিংড়ি? আমি বাজার থেকে চিংড়ি মাছ কিনে এনেছিলাম, আর সেখান থেকে তোমরা লাল চিংড়ি হয়েছো। আর এগুলো কিনতে আমি মোড়লের কাছে টাকা ধার করে এনেছি। ভেবেছিলাম মাছগুলো বড় করে বাজারে বিক্রি করব আর মোড়লের টাকা শোধ করে দেব, কিন্তু এবার কি করব আমি? তুমি কোনো চিন্তা করো না, আমি তো মায়ের সাহায্য করব। আগে তুমি আমাদের পুকুরে ছেড়ে দাও, আমাদের শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখনই ছেড়ে দিচ্ছি। এরপর রমেশ সেই সবগুলো মাছকে পুকুরে ছেড়ে দিল। আর তখনই সেখানে থাকা বড় লাল চিংড়ি বলতে লাগলো, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব, কিন্তু তুমি আমার আর আমার সন্তানদের কোনো ক্ষতি করো না। আচ্ছা ঠিক আছে, আমরা তোমার কোনো ক্ষতি করব না, তবে আমায় কিছু টাকা দিয়ে দাও। মোড়ল মশাই আমাকে 1 মাসের মধ্যে টাকা ফেরত দিতে বলেছে।
ঠিক আছে, আমি তাই করছি, তোমায় টাকা দিয়ে দিচ্ছি। এরপর সেই লাল চিংড়ি রমেশদের কিছু টাকা দিয়ে দিল, আর রমেশ মোড়লের টাকাগুলো ফেরত দিয়ে দিল। খুব ভালো করেছিস, সময় মতো আমার টাকাটা ফেরত দিয়ে দিলি। এবার তুই চলে যা। তারপর রমেশ বাড়িতে চলে এলো। এরপর থেকে রমেশ ও তার স্ত্রী যখনই লাল চিংড়ির পুকুরের কাছে এসে কিছু চাইতো, তখনই তাই পেত। এভাবে আস্তে আস্তে লাল চিংড়ির সাহায্যে তাদের অভাব দূর হলো। হ্যাঁ গো, দেখলে আমাদের কপাল যে একদম খুলে গেল। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথাই বলেছো। অন্যের উপকার করলে নিজেরও উপকার হয়, আর আমরা সব সময় সৎ পথে চলবো। হ্যাঁ গো, সৎ পথে চললে ভগবান আমাদের সাথে থাকবে। এরপর থেকে রমেশ ও তার স্ত্রী নিজের ও গ্রামবাসীদের সাহায্য করতে লাগলো, আর তারা সবাই সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। অন্যদিকে সাগরতলি নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে অনেক মানুষজন বাস করত। গ্রামটা বেশ ভালোই ছিল। গ্রামের সবাই যে যার মতো কাজ করত। সে গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। তাড়াতাড়ি কাঠগুলো কেটে নে, আবার বিক্রি করতে যেতে হবে। এই বলে মহেশ কাঠ কাটতে লাগলো, আর তারপর সেগুলো বাজারে নিয়ে গেল আর বিক্রি করতে লাগলো, আর রাতে বাড়িতে চলে গেল। গিন্নি, ও গিন্নি, এই নাও, বাজার নিয়ে যাও। তুমি এসে গেছো? এত দেরি হলো যে আসতে? আরে, কাঠগুলো বিক্রি করতেই যে বড্ড দেরি হয়ে গেল। নাও, এবার রান্নাটা তাড়াতাড়ি করো দেখিনি। আচ্ছা, ঠিক আছে। তারপর মহেশের বউ রান্না করতে চলে গেল। তাদের একটি মেয়ে ছিল, তার নাম কণা। সে ছিল অনেক ছোট। একদিন মহেশ কাঠ বিক্রি করে সে টাকা এনে রেখে দিল। সে রাতের বেলায় চোর এসে সেই সবগুলো টাকা চুরি করে নিয়ে গেল। পরদিন সকালবেলা, কি গো, তোমায় যে বললাম মোড়ল মশাইয়ের টাকাটা ফেরত দিতে, তুমি কবে ফেরত দেবে শুনি? আরে, আজই তো দিব। কাল কাঠ বিক্রি করে অনেকগুলোই টাকা পেয়েছি। যাও যাও, টাকাগুলো নিয়ে আসো তো। এরপর মহেশের বউ ঘরে যায় আর খুঁজতে লাগে, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে সে বলে, কোথায় রেখেছো গো? খুঁজে তো পাচ্ছি না। আরে, ছোট বাক্সটাতে দেখো, ওখানেই রেখেছি। কোথাও কোনো টাকা নেই। আমি তো খুঁজে দেখলাম, কিন্তু কোথাও তো পেলাম না। কি বলো, ছোট বাক্সতে নেই? না গো, নেই। তাহলে নিশ্চয় তোমার মেয়ে নিয়েছে। কণা, কণা, এদিকে আয়। কি হলো বাবা, ডাকছো কেন? তুই কি আমার কোনো টাকা নিয়েছিস বাক্স থেকে? না বাবা, আমি তো কোনো টাকা নেইনি। মিথ্যে বলিস না কণা, সত্যি করে বল, তুই কি টাকা নিয়েছিস? আমি সত্যি বলছি বাবা, আমি টাকা নেইনি। আরে, মেয়েটা তো বলছে যে ওই টাকা নেয়নি। যাও, এখন কাজে চলে যাও, এ নিয়ে পরে কথা হবে।
তারপর মহেশ সেখান থেকে চলে আসে। এভাবে অনেকদিন চলে যায়। আর সেই গ্রামে এক সাধু বাবা আসে। তার সাথে তার এক কর্মচারীও ছিল। সেই সাধু বাবা সেই গ্রামে থাকা এক বটগাছের নিচে আশ্রয় নেয় আর সারা দিনরাত মন্ত্র পড়তে থাকে। একদিন সকালবেলা সাধু বাবা মন্ত্র পড়তে থাকে। তখনই তার পাশ দিয়ে এক মহিলাকে যেতে দেখে। তখনই সাধু বাবাটি বলে ওঠে, এই যে অভাগিনী, এদিকে আয়। আরে সাধু বাবা, আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ রে, তোকেই যে ডাকছি। তোর মতো অভাগিনী আর কে আছে বলতো? তোর যে কোনো সন্তান নেই। আরে সাধু বাবা, আপনি এটা কি করে জানলেন যে আমার কোনো সন্তান নেই? জানি রে, জানি, সব জানি। এই সাধু বাবা কোনো ছোটখাটো সাধু বাবা নয়। আমার এই সাধু বাবা যে সব জানে আর সমাধানও করতে পারে। সমাধান? সত্যি নাকি? তাহলে আমার এই সমাধানটা করে দিন না সাধু বাবা। সাধু বাবা যে কোনো কাজ মানে এমনি এমনি করে না। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তাহলে এই নে, এই জলটুকু 3 বেলা খাবি। 15 দিন খেলেই তুই মা হতে পারবি। এসব শুনে সেই মহিলাটি অনেক খুশি হয়ে যায় আর সাধু বাবাকে 2000 টাকা দিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। তখন সেই সাধুর কর্মচারী বলে, আরে সাধু বাবা দেখলেন তো কি ইনকামটাই হলো এখন। ও কিছু কথা বলে আমরা 2000 টাকা পেলাম। আরে তাই তো দেখছি, এই কাজটাই ঠিক মতো চালিয়ে যেতে হবে। তারা সেখানে বসেই মন্ত্র পড়তে থাকে। অন্যদিকে সেই মহিলাটি গ্রামের সবাইকে এই সাধু বাবার কথা জানিয়ে দেয়। সবাই সেই মহিলার কথা বিশ্বাস করে। আর একদিন মহেশ সেই সাধু বাবার কাছে যায় আর বলে, আরে সাধু বাবা, ঘটনা কি সত্যি নাকি? কি ঘটনা বৎস? বল আমাকে। শুনলাম আপনি নাকি সব জানেন। কেন রে, তোর বাড়ি থেকে যে তোর কাঠ বিক্রি করা টাকা চুরি হয়েছে সেই কথা বলতে এসেছিস নাকি? আরে তাই তো, আমার বাড়ি থেকে যে টাকা চুরি হয়েছে এটা আপনি কি করে জানলেন? জানি জানি, সব জানি। তোর মেয়ে কিন্তু সেই টাকা নেয়নি রে। এক চোর এসে তোর সেই টাকা চুরি করে নিয়ে গেছে। এসব কি আপনি সত্যি বলছেন সাধু বাবা? আমার সাধু বাবা তো সত্যি ছাড়া মিথ্যা কথা বলেই না, আর সত্যির পথে তো হাঁটেই না। কি বললেন? মানে মিথ্যার পথে হাঁটে না। আপনাকে যা যা বলেছে সবই সত্যি। হ্যাঁ হ্যাঁ, সবই সত্যি। আচ্ছা, আমি তাহলে এখন চলে যাই। কি রে বৎস, কিছু না দিয়েই চলে যাচ্ছিস যে? ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল। অমঙ্গল মানে? এ কি বলছেন সাধু বাবা? এখন যদি আপনি সাধু বাবার মন খুশি না করে এখান থেকে চলে যান তাহলে তো আপনার অমঙ্গল হবে। না না, আমি অমঙ্গল চাই না। আর সেখান থেকে চলে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। আরে সাধু বাবা, আমাদের তো এবার অনেক লাভ হলো। টাকাই টাকা, এই ব্যবসাটা দারুণ চলছে। হ্যাঁ রে, সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের এখানে বেশি দিন থাকা যাবে না।
সবাই যদি আমাদের সত্যিটা জেনে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। তাহলে আমরা 2-3 দিনের মধ্যেই এখান থেকে চলে যাব। এভাবে তারা সেখানে থাকতে লাগে। অন্যদিকে মহেশ বাজারে যায়। তখন একটি লোকের কাছে লোভী সাধু বাবার ব্যাপারে জানতে পারে। সেই লোকটি অন্য গ্রামে থাকতো, আর সেখানে লোভী সাধু বাবার আবির্ভাব ঘটেছিল। এ কথা শুনে মহেশ মনে মনে ভাবতে লাগলো। আমাদের গ্রামে যে সাধু বাবা এসেছে, ইনি তার কথাই বলছে না তো? সাধু বাবাকে ধরলে সব কথা বোঝা যাবে। এরপর মহেশ বাড়িতে চলে আসে। পরদিন মহেশ কিছু লোকজন এনে সেই সাধু বাবার কাছে যায় আর দেখে তারা সেখান থেকে চলে যাচ্ছে। তখন মহেশ বলে, আরে সাধু বাবা, কোথায় যাচ্ছেন আপনি? আপনার সাথে যে অনেক কথা বলার আছে। সে সাধু মহেশের কাছে আসে। তখন মহেশ আর কিছু লোকজন মিলে সেই সাধু বাবা আর তার কর্মচারীকে বেঁধে রাখে। আরে, একে একে এসব তোরা কি করছিস? আমাকে বেঁধে রেখেছিস কেন? কি হয়েছে? তোদের অমঙ্গল হবে অনেক। হ্যাঁ, কি অমঙ্গল হবে সেটা আমিও দেখবো এবার। তাই সব কথা খুলে বল, নাহলে অনেক মার খাবি। না না, মেরো না আমাকে, মেরো না। বলছি বলছি সব কথা। আসলে আমি যে গ্রামে যাই সেই গ্রামে সবকিছু আগে থেকেই শুনিনি। কার কি হয়েছিল, কি হয়নি। সেই গ্রামে গিয়ে সবাইকে কথা বলি। সবাই আমার কথা বিশ্বাস করে নেয়, আর এতে আমি অনেক টাকা পাই। ও, তাহলে তুই এক লোভী সাধু বাবা? এই মার বেটাকে, আমাদের সবার টাকা নিয়েছে এই লোভী। তারপর সবাই সেই লোভী সাধু বাবাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। আর তারপর থেকে তারা সুখে শান্তিতে থাকতে লাগে।